ভিউয়ার্স, তোমাদের দশম শ্রেণীর আরো একটা আলোচনার বিষয় নিয়ে চলে এলাম। অসুখী একজন পাবলো নেরুদা। দেখো, এই চ্যানেলে তোমরা ইতিহাস, ভূগোল ও বাংলার সমস্ত কিছু বিষয়ের আলোচনা পেয়ে যাবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা পেয়ে যাবে। দেখো, এর আগে তোমাদের আমি জ্ঞানচক্ষুটা পড়িয়ে দিয়েছি, এমসিকিউ এসিকিউ আলোচনা করে দিয়েছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে কোন অংশটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই অংশটা আমি আর একবার বলে দেব। আর আজকে আমি তোমাদের দশম শ্রেণীর এই যে অসুখী একজন, সেই অসুখী একজন কবিতাটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা লাইন তোমরা ভালোভাবে বুঝতে পারবে, প্রত্যেকটা অর্থ আমি বলেও দেব। তা তোমরা আমার সঙ্গে থাকো, আর যত তাড়াতাড়ি পারো চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, আজকে আমি অসুখী একজন কবিতাটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সঙ্গে থাকো, প্রত্যেকটা লাইনের অর্থ আমি ভালো করে বুঝিয়ে দেবো। দেখো, অসুখী একজন কার লেখা? পাবলো নেরুদার লেখা। এবার দেখো, পাবলো নেরুদার লেখক সম্পর্কে আমাদের একটু জ্ঞান রাখা উচিত, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, হ্যাঁ, তার অ্যান্সারগুলো আমরা করতে পারবো। তার জন্য দেখো, আমি লেখক সম্পর্কে কিছু আলোচনা করেছি, সেইগুলো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? দেখো, অসুখী একজন কার লেখা? পাবলো নেরুদার লেখা। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? 1904 সালে, আর 1973 সালে তিনি মারা গিয়েছেন। এবার দেখো, পাবলো নেরুদার সম্পূর্ণ নাম কি? নেফতালি রিকার্ডো রেয়েন্স বাসোয়ালতো, ঠিক আছে? আর এটা নেওয়া হয়েছে কোথায়? এই যে পাবলো নেরুদার লেখা এক্সট্রা ভ্যালেরিয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর ইংরেজি অর্থ হচ্ছে কি? দ্য আনহ্যাপি ওয়ান। তারপরে দেখো, এই অসুখী এটাকে তর্জমা করেছে কে? নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য সম্পর্কে একটু প্রাথমিক ধারণাটা নিয়ে রাখো, যদিও প্রশ্ন আসে না, হ্যাঁ, তবুও আমি লিখে দিয়েছি। দেখো, পিতা হচ্ছে কে? বিজন ভট্টাচার্য। মাতা ছিলেন কে? উমাশ্বেতা দেবী। উৎস, এটা কি? নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন আসে যে অসুখী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, এখানে আমরা যুদ্ধের একটা কথা পাবো। সেই যুদ্ধটা কোন যুদ্ধ? না, স্পেনের যে গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এটা লেখা। তারপরে অসুখী একজন কবিতায় অসুখীটা কে ছিলেন? না, কবির প্রিয়তমা। তা দেখো, আমরা বিষয় পড়ার আগে বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নিই যে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লেখা। হ্যাঁ, এবার এটাকে তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে লেখক বা যার কথা বলা হয়েছে প্রিয়তম আর প্রিয়তমা, তাহলে এখানে প্রিয়তম বলতে লেখককে বোঝানো হয়েছে। লেখক তিনি কি কর্মসূত্রে বা পেশাগত দিক থেকে তিনি একজন সৈনিক, ঠিক আছে? আর সৈনিককে কি করতে হয়? যুদ্ধের সময় তাকে অংশগ্রহণ করতে হয়, যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয়। এখানে আমরা দেখছি কি যে প্রিয়তমকে কি করতে হয়েছে? তার প্রিয়তমাকে ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয়েছে। আর আমরা জানি যে যুদ্ধে এই যে যাওয়ার পথ, সেই পথটা সহজ নয়, ফুলে ঢাকা পথ নয়, ঠিক আছে? সেখানে কণ্টক থাকবে, কাঁটা থাকবে। এবার আমরা দেখছি কি যে প্রিয়তম তার প্রিয়তমাকে ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে যায়, আর প্রিয়তমা পড়ে থাকে একা। তিনি অপেক্ষায় দিন গুনতে থাকেন যে তার প্রিয়তম কবে ফিরে আসবে। এখানে এই প্রিয়তমার যে অপেক্ষা, ঠিক আছে, সেই অপেক্ষার শেষ নেই। তিনি অপেক্ষা করতেই থাকেন। এবার অপেক্ষা করতে করতে আমরা দেখছি যে তিনি তার স্ত্রীকে বা প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে যান। তিনি জানেন না আর তিনি কখনো ফিরে আসবেন না, কিন্তু তবুও তার অপেক্ষা চলতে থাকে। আমরা প্রথমে দেখি কি না, গির্জার একটা নাচ চলে যায়, তারপরে প্রথমে একটা কুকুর চলে যায়, তারপরে গির্জার নাচ চলে যায়, তারপরে একটা সপ্তাহ চলে যায়, একটা বছর চলে যায়, কিন্তু ওই প্রিয়তমার অপেক্ষা কিন্তু চলতেই থাকে তার প্রিয়তমের জন্য, ঠিক আছে? এইবার
প্রিয়তম যখন চলে যান তখন তিনি যে রাস্তা দিয়ে চলে গিয়েছিলেন সেই রাস্তায় একদা তার পায়ের ছাপ ছিল, কিন্তু সে বৃষ্টির জলে সেই পায়ের ছাপটা একেবারে ধুয়ে মুছে যায়। ঠিক আছে, সেখানে কি জন্মায় না ঘাস জন্মায়। ঠিক আছে, তারপরে আমরা দেখছি কি একটার পর একটা পাথরের মতো, ঠিক আছে, তার মাথায় নেমে আসে। কঠিন। দেখো এখানটায় আমরা দেখছি কি এই যে পাথরের কথা বলা হয়েছে, আসলে এই যে তার স্বামীকে বা তার প্রিয়তমকে ছেড়ে তার যে দিন কাটানো, সে দিন কাটানো সত্যি কঠিন। এইবার এই কঠিন সময় অতিবাহিত করা তার পক্ষে সম্ভব নয়। সেই কঠিনতা বোঝাতে কিন্তু পাথরের মতো কথাগুলি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা দেখছি কি যুদ্ধের প্রেক্ষাপটের কথা বলা হয়েছে। এখানে কোন যুদ্ধের না ওই যে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল, সেই স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে। সেই যুদ্ধের তাণ্ডব বা ধ্বংসলীলা ছিল চরমতম। ঠিক আছে, ধ্বংস হয়ে গিয়েছে অনেক কিছুই। ঠিক আছে, একটা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি হয়েছে না যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে কারা খুন হলো, শিশুরা খুন হলো, বাড়িরা খুন হলো। ঠিক আছে, কেউই যুদ্ধের হাত থেকে রক্ষা পেল না। ঠিক আছে, কিন্তু সেই যে মেয়েটি, সেই মেয়েটি এখনো পর্যন্ত অপেক্ষারত রয়ে গেলেন। ঠিক আছে, তার মৃত্যু হলো না। তারপরে আমরা দেখছি এই যে যুদ্ধের বিভৎসতা, এই বিভৎসতার কারণে সমস্ত সমতলে আগুন ভরে যায়। ঠিক আছে, যেখানে আমরা দেখছি শান্ত হলুদ দেবতারা যেখানে থাকতেন, সেই মন্দির পর্যন্ত, সেই দেবালয় পর্যন্ত কি হয়েছে যুদ্ধের তাণ্ডব থেকে রক্ষা পায়নি। সেই যুদ্ধের সেই মন্দিরও আমরা দেখছি কি যুদ্ধের তাণ্ডবের ফলে চূর্ণ বিচীর্ণ হয়ে পড়ে গিয়েছে। ঠিক আছে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, তারাও কি করলো, উল্টে পড়লো, তারা স্বপ্ন দেখতে পারলো না। ঠিক আছে, তারপরে লেখক বলেছেন তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা ছিল তার খুবই প্রিয় বাড়ি। আমরা দেখো আমাদের সকলেরই প্রিয় বাড়ি থাকে, ঠিক সেরকমই ওই যে সৈনিক, সেই সৈনিকেরও বাড়িটা ছিল খুবই প্রিয়। সেই যে প্রিয় বাড়ি, মিষ্টি বাড়ি, সেই মিষ্টি বাড়িটাও কি হয়ে যায় ওই ধ্বংস লীলার করালে পড়ে যায়। সেটাও কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তারপরে তার যে বারান্দা ছিল, মিষ্টি বারান্দা, সেই মিষ্টি বারান্দাও শেষ হয়ে যায়। ঠিক আছে, তিনি যেখানে ঝুলন্ত বিছানা ছিল, ঠিক আছে, সেই ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, সব কিছুই আমরা দেখছি কি হয়ে যায়, শেষ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবের পরে। তার যে বাদ্যযন্ত্র বিশেষ জলতরঙ্গ, ঠিক আছে, জলতরঙ্গ বলতে বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। এই যে জলতরঙ্গ, সেই জলতরঙ্গ কি হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। কিসে না এই যুদ্ধের করাল গ্রাসে পড়ে, এই যুদ্ধের তাণ্ডবের ফলে সব কিছু চূর্ণ হয়ে যায়। ঠিক আছে, জ্বলে যায় আগুনে। তারপরে আমরা দেখছি কি যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল কি কাঠ কয়লা। ঠিক আছে, এখানে ওখানে ছড়িয়ে রইল, ঠিক আছে, কাঠ কয়লার মতো। তারপরে আমরা দেখছি কি ডোমরানো লোহা পড়ে আছে, তারপরে মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, এগুলোও কি হচ্ছে পড়ে আছে। সব কিছু যুদ্ধের তাণ্ডবের ফলে, ধ্বংসলীলার ফলে সব কিছুই ধুয়ে মুছে একেবারে একাকার হয়ে গেছে। ঠিক আছে, এই যে তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি লেখকের জন্য তার যে প্রিয়তমা, সে প্রিয়তমার অপেক্ষা চলতেই থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে যুদ্ধের যে বিভৎসতা, সেই বিভৎসতা, ঠিক আছে, বিভৎসতাটা প্রিয়তমার পক্ষে কতটা মর্মস্পর্শী হয়ে উঠেছিল সেটাই এখানে আলোচ্য বিষয়। দেখো এইবার আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বো এবং এমসিকিউ এসএকিউ গুলো আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, আমি তো বিষয়বস্তু সম্পর্কে বললাম, এইবার আমরা প্রত্যেকটা লাইনের অর্থ জেনে নেব, প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নেব। এর সঙ্গে এমসিকিউ এসএকিউ গুলো কোথা থেকে দেয় এবং কি রকম প্রশ্ন আসে সেইগুলো আমি তোমাদেরকে বলে দেব। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। তাহলে আমরা দেখছি কি এই যে লেখক একজন সৈনিক,
সেই সৈনিককে কি করতে হয়, যুদ্ধক্ষেত্রে যেতে হয়, যুদ্ধক্ষেত্রে তাকে অংশগ্রহণ করতে হয়। তার জন্য আমরা দেখছি যুদ্ধের দামামা যখন বেজে যায় তখন তার প্রিয়তমাকে ছেড়ে তার প্রিয়তম অর্থাৎ সৈনিক চলে যায় কোথায়, না যুদ্ধক্ষেত্রে চলে যায়। কিন্তু তার তার যে প্রিয়তমা, সেই প্রিয়তমা কিন্তু অপেক্ষায় থাকে এবং তিনি তাকে দরজায় দাঁড়িয়ে রেখে চলে আসেন। তার জন্য বলেছে কি আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন, না তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখেছিলেন কোথায়, না দরজায়। কোথায় চলে গেলেন, দূরে দূরে, ঠিক আছে, দূর দূরে মানে অনেকটা দূরে চলে যান, ঠিক আছে। তিনি কখন ফিরে আসবেন সেটাও তিনি জানেন না, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে দেখো আমরা তো আগেই বলেছি, যে আগেই জেনেছি যে যুদ্ধক্ষেত্রে যে যায় সে মৃত্যুকে আলিঙ্গনও করতে পারে, তাহলে তার আশা সম্ভব নয়, ঠিক আছে, যে তিনি যে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবেন, যুদ্ধক্ষেত্র থেকে যে ফিরে আসবেন, সেটা নিশ্চিত নয়। তাই সেটাই বোঝাতে লেখক বলেছেন কি সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। তাহলে ক্ষণিক সময় বোঝাতে একটা কুকুর চলে গেল, তারপরে কে চলে গেল, না গির্জার একটা নান। নান কাকে বলা হচ্ছে, দেখো গির্জা তো আমরা জানি যে খ্রিস্টানদের যে ইয়ে থাকে, চার্চ থাকে, ঠিক আছে, সেগুলোকে গির্জা বলা হয়। আর ওই গির্জার মহিলা সন্ন্যাসিনী যারা তাদেরকেই নান বলা হয়। তাহলে নান বলতে কাদেরকে বোঝায়, ওই যে সন্ন্যাসিনী, সেই সন্ন্যাসিনীদেরকে নান বলা হয়। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে দেখো ক্ষণিক সময় বোঝাতে একটা কুকুর চলে গেল। দেখো কুকুর যে কোনো সময়ে চলে যেতে পারে, এটা ক্ষণিক সময় অতিবাহিত হয়ে গেল। তারপরে গির্জার একটা নাম চলে গেল, মানে কি বোঝাতে চাইছে, যে গির্জার নাম একটা নির্দিষ্ট টাইমে যায়, ঠিক আছে, সেই নির্দিষ্ট সময় বোঝাতে একটা গির্জার নাম চলে গেল। তারপরে একটা কি চলে গেল, কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। বেশ, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে একটা সপ্তাহ কেটে গেল আর একটা বছর কেটে গেল। দেখো দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হচ্ছে প্রিয়তমার। কার জন্য, তার প্রিয়তমের জন্য। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তাহলে আমরা দেখছি প্রিয়তম যে পথ দিয়ে গিয়েছিলেন সেই পথে তার পায়ের ছাপ লেগেছিল, কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার ফলে সেখানে কি জন্মিয়েছে, না সেখানে একটা ঘাস জন্মিয়েছে, ঠিক আছে। এই যে পায়ের দাগ, সেই পায়ের দাগ মুছে গিয়েছে, বৃষ্টিতে ধুয়ে দিয়েছে তার পায়ের দাগ, ঠিক আছে। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো আমার মাথার উপর। তাহলে দেখো আমরা দেখছি কি একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। দেখো পাথর জিনিসটা খুবই কঠিন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে কঠিন সময় বোঝাতে কিন্তু পাথরের প্রসঙ্গটা তুলে ধরেছেন লেখক, ঠিক আছে। এবার এই যে মানে আশায় থাকা, এই যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়েছে। কার পক্ষে, না প্রিয়তমার পক্ষে। তাই পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে। কার, না প্রিয়তমার মাথার উপরে। তিনি তার প্রিয়তম বিরহ বিচ্ছেদ কিন্তু আর সহ্য করতে পারছেন না। সেই বিরহ ব্যথাটা সহ্য করতে করতে মনে হচ্ছে যেন পাথরের মতো কঠিন তার এই যে বিরহ ব্যথা। তারপরে যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসে যুদ্ধটা কেমন যুদ্ধ ছিল, তাহলে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িটা খুন হলো। দেখো এই যে ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক হচ্ছে কি শিশু, সেই শিশু কিন্তু যুদ্ধের তাণ্ডবের হাত থেকে রক্ষা পেল না, তারাও মারা গেল, বাড়িরাও মারা গেল, সবাই কি হলো, খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। আসলে সেই মেয়েটি কিন্তু অপেক্ষারত অবস্থাতেই থেকেছে, ঠিক আছে। আসলে বোঝাতে চেয়েছেন কি ভালোবাসা হচ্ছে কি অনন্ত, অসীম, ভালোবাসার কোনো মৃত্যু নেই। সেই মেয়েটিরও কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, ঠিক আছে। তাহলে কোথায় আগুন ধরে গেল, তোমাদের এখানে প্রশ্ন আসে কোথায় আগুন ধরে গেল, না সমস্ত সমতলে আগুন ধরে গেল।
শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। তাহলে এই যে শান্ত হলুদ দেবতা, সেই শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কোথায় ডুবেছিল? ধ্যানে ডুবেছিল। তোমাদের এখানে প্রশ্ন আসবে, দেখো এই দেবতাদেরকে বিশেষিত করার জন্য শান্ত হলুদ বলা হয়েছে। ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে তারা কোথা থেকে উল্টে পড়লো? না মন্দির থেকে। তাহলে দেখো আমরা তো দেবতাদেরকে স্থান দিই কোথায়? মন্দিরে স্থান দিই। সেই মন্দিরই হচ্ছে তাদের বাসস্থান, তাদের আলয়। সেই মন্দির বা দেবালয়, সেই দেবালয়ও কিন্তু এই যুদ্ধের তাণ্ডবের হাত থেকে রক্ষা পেল না। তার জন্য বলছে শান্ত হলো দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে যুদ্ধের তাণ্ডবে কিন্তু তারাও কি হয়ে গেল? টুকরো টুকরো হয়ে গেল। তারা স্বপ্ন দেখতে পারলো না। দেখো এই যে আমরা ঈশ্বরের দেবতার কি করি? পূজা অর্চনা করি। সেই পূজা অর্চনাতে আমরা দেখতে পাই দেবতারা কি করেন? আমাদেরকে স্বপ্ন দেখান, ভালো রাখার চেষ্টা করেন, ঠিক আছে। কিন্তু সেই মন্দির থেকে যখন দেবতারাই কি হয়ে যায়? একেবারে নিঃশেষিত হয়ে যায়। দেবতারাই যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, তখন তাদের অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়, তখন তারা আর কিন্তু স্বপ্ন দেখতে পারে না, ঠিক আছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা। তাহলে লেখক যেখানে বাস করতেন সেটা ছিল খুবই মিষ্টি বাড়ি। দেখো বাড়ি তো আমরা বলেছি, বাড়ি তো আমাদের সকলেরই প্রিয়, ঠিক আছে। লেখকেরও সেরকমই প্রিয় ছিল কি? বাড়িটা। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। তাহলে লেখকের একটা ঝুলন্ত বিছানা ছিল, সেই ঝুলন্ত বিছানাতে তিনি ঘুমিয়ে থাকতেন। গোলাপি গাছ, তাহলে লেখকের ছাদের বাগান ছিল, গোলাপি গাছের বাগান ছিল, হয়তো গোলাপ ফুলেরও বাগান ছিল। সেই গোলাপ ফুলের বাগান, যার ছড়ানো করতলের মতো পাতা চিমনি। চিমনি জিনিসটা কি? দেখো চিমনি বলতে কি? এই যে চিমনি বলতে এখানে দেখবে তোমরা ওই ইট ভাটার চিমনি বলতে পারো, যেখানটা থেকে কি হয়? ধোঁয়াগুলা নির্গত হয়। সেই ধোঁয়া নির্গতকারী যে নল, সেই নলগুলাকে চিমনি বলা হয়, ঠিক আছে। প্রাচীন জলতরঙ্গ। এবার জলতরঙ্গ জিনিসটা মনে রাখবে, তোমাদের এখানে প্রশ্ন আসে জলতরঙ্গ কি? জলতরঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে সব কিছুই চূর্ণ হয়ে গেল, আগুনে জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তাহলে দেখো এই যে যুদ্ধের তাণ্ডবে গ্রাম তো উজাড় হয়েছে, ঠিক আছে, এমনকি শহর পর্যন্ত উজাড় হয়ে গিয়েছে, ঠিক আছে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? কাঠ কয়লা। দোমড়ানো লোহা, মৃত পাথরে মূর্তির বিভৎস মাথা। সেখানে ছিল কি? মানে যেখানে শহর ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি কি? ছড়িয়ে রইল কাঠ কয়লা। একেবারে দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো এখানটায় এই যে রক্তের একটা কালো দাগ বলতে কি? হয়তো প্রিয়তমাও মারা গিয়েছে। প্রিয়তমা মারা যাওয়ার পর তার রক্তের দাগটা হয়তো, ঠিক আছে, এখনো পর্যন্ত আছে, কিন্তু সেই মেয়েটি আমার অপেক্ষায়। মানে লেখক যেন তিনি মনে মনে অন্তর থেকে তার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা কি করছেন? বুঝতে পারছেন, ঠিক আছে। যে মনে হচ্ছে যেন মেয়েটি এখনো পর্যন্ত মারা যায়নি, তার অপেক্ষাতেই সে এখনো দিন গুনছে, সে এখনো ঠিক আছে বেঁচে আছে। তাই এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভালোবাসা অনন্ত, ভালোবাসা যে অসীম, ঠিক আছে, সেই ভালোবাসার যে মৃত্যু হয় না, লেখক এটা বোঝাতে কি বলেছেন? যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটির মৃত্যু হলেও লেখকের মনে আশা আছে যে সে এখনো মারা যায়নি। তো সেই মেয়েটি এখনো পর্যন্ত তার অপেক্ষাতেই রয়েছে, ঠিক আছে। এবার চলো আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো সে জানতো আমি তাকে ছেড়ে দিয়েছি, এটা 3 নম্বরের জন্য করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে কি চলে যাওয়ার কথা বলা হয়েছে? প্রথমে একটা কুকুর চলে যাওয়ার কথা বলা হয়েছে। তারপরে হেঁটে গেল, কে হেঁটে গেল? না গির্জার একটা নান হেঁটে গেল। তারপরে কোন সময়ের কথা বলা হয়েছে? একটা সপ্তাহ চলে যাওয়ার কথা বলা হয়েছে।
তারপরে বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে কি ধুয়ে দিল না লেখকের পায়ের দাগ। তারপরে ঘাস জন্মালো। কোথায় ঘাস জন্মালো? রাস্তায়। এই এমসিকিউ গুলো একটু পড়ে নেবে। তারপরে দেখো বছরগুলো নেমে এলো। কোথায় নেমে এলো? বছরগুলো মাথার উপর। ঠিক আছে, এবং বছরগুলি কেমন ছিল না পাথরের মতো। ঠিক আছে, পরপর পাথরের মতো। কঠিনতা বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিভৎসতা এইটা তোমরা 3 নম্বরে পড়ে রাখবে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বর্ণনাটা দাও। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ঠিক আছে, তারপর দেখো শিশু আর বাড়িরা খুন হলো। তাহলে কারা খুন হলো? এখানে এটা পড়ে রাখবে, শিশু আর বাড়িরা। আর একটা কথা, তোমরা এই যুদ্ধের কিভাবে যুদ্ধ শুরু হয়েছিল এটা বলবে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ছিল এই যুদ্ধটা। আর দেবতাদেরকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? শান্ত হলুদ দেবতা বলা হয়েছে। তারপরে তোমাদের প্রশ্ন আসবে যে শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর। তারপরে দেখো লেখকের বাড়িটি কেমন ছিল? মিষ্টি ছিল। তারপরে দেখো ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কার ঝুলন্ত বিছানা ছিল? না ওখানে লেখক বা প্রিয়তমের। তারপরে দেখো প্রাচীন জলতরঙ্গ বললাম। জলতরঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? বেশ, এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে। তবে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, এটাও তোমরা 3 নম্বরে করে রাখবে। তাহলে 3 নম্বরের মোটামুটি 3টে প্রশ্ন আপাতত করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি কাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল। তারপরেরটা দেখো, তারপর যুদ্ধ এলো। হ্যাঁ, যুদ্ধের যে তাণ্ডব, সেই যুদ্ধের তাণ্ডবের কথাটা তুলে ধরো। তারপর সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা করে রাখবে। ঠিক আছে, আর কোনো কিছু অসুবিধা হলে আমার ভিডিওতে কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর